আসসালামু আলাইকুম। শুক্রবার মার্কেট বন্ধ। আমি আজকে ৬টা শেয়ার নিয়ে আলোচনা করব। আগামী দিনে এই শেয়ারগুলো ভালো করবে বলে আমি মনে করি। যাদের হাতে স্টকগুলো আছে তারা হয়তো ভালো একটা প্রফিটই করতে পারেন আগামী দিনে। তো তার উপরে মার্কেটকে ভালো হতে হবে, ইন্ডেক্সকে পড়া থামতে হবে এবং ইন্ডেক্স উপরের দিকে যেতে হবে, তাহলেই এই স্টকগুলো ভালো পারফরমেন্স করতে পারে। প্রথমে আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। এই স্টকটা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছিলাম। মিডল্যান্ড ব্যাংক যেহেতু পরপর 2বার হল্টেড করছে, তার মানে এখানে যারা এই শেয়ারটাকে নিয়ে প্লে করে তারা এই শেয়ারটাতে এখন আবার নতুন করে তাদের ফান্ড ইনজেক্ট করছে, বোঝা যাচ্ছে। নিচে আসার সম্ভাবনা খুবই কম মিডল্যান্ড ব্যাংক, এবং সে হিউজ পরিমাণ ভলিউম করছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে। তবে রবিবারে তার এই ভলিউমের ধারাবাহিকতা মিডল্যান্ড ব্যাংকে ধরে রাখতে হবে। যদি সে এটা ধরে রাখতে না পারে তাহলে কিন্তু নিচে আসার সম্ভাবনা বেশি। তবে আমার কাছে মনে হচ্ছে শেয়ারটার প্রাইস উপরের দিকে যাবে, কারণ বেশিরভাগ বিনিয়োগকারী এখানে 25 থেকে 30 টাকার লেভেলে কিন্তু স্টক হয়ে আছে, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে মানি ফ্লো আসছে, প্রাইস আপ হওয়ার সম্ভাবনা আছে। সে মাঝখানে একটা লাল ক্যান্ডেল দেখতেছেন, ওই দিন সে আপনাদেরকে 10% বাড়িয়ে সে পরের দিন কিন্তু বাড়ে নাই আর। এটা হচ্ছে আপনাদেরকে একটা ডজ দিছে। যারা এই ডজে শেয়ার সেল করে দিয়েছেন তারা তো দিয়েছেন, কিন্তু পরের দিনে সে আবার হল্টেড করে ফেলছে। তার মানে ওই দিন কিছু শেয়ার তারা কালেকশন করে নিয়ে গেছে। মাঝখানে যে একটা লাল ক্যান্ডেল দেখতেছেন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিছু শেয়ার সেল দিচ্ছে বোঝা যাচ্ছে। তো সব দিক বিবেচনা করে মিডল্যান্ড ব্যাংক ডিভিডেন্ড ডিসেম্বর ক্লোজিং ডিভিডেন্ডও দিতে পারে, দেওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু তার ইপিএস এবং ক্যাশ ফ্লো ভালোই। সুতরাং ডিভিডেন্ডকে কেন্দ্র করে প্রাইসটা হয়তো আরও আপ হতে পারে। সুতরাং এই স্টকটা আগামী দিনে ভালো করে একটা স্কোপ আছে। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, রূপালী ব্যাংক। এক ভাই আমাকে ওই দিন কমেন্টস করেছিল রূপালী ব্যাংক নিয়ে তো আপনি আগে ভিডিও দিয়েছেন, এখন আমি আগ্রহ কেন কমে গেছে? রূপালী ব্যাংক নিয়ে আমার আগ্রহ কখনো কমে নাই। রূপালী ব্যাংক পুঁজিবাজারের তালিকাভুক্ত একমাত্র সরকারি ব্যাংক। টোটালি ট্রেডিং স্টক, ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে স্টক না। এবং ব্যাংকের শেয়ার যখন ফ্লে হয় তখন এর মধ্যে যখন ব্যাংকে মানি ফ্লো আসে এর মধ্যে রূপালী ব্যাংক সিরিয়ালে 2-3 নম্বরে থাকে সবসময়। তো এই শেয়ারটা এবং এখানে একটা নিউজ ছিল কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের, যে ডিভিডেন্ড দিতে পারবে না, সেটা হচ্ছে 25 সাল থেকে। তো রূপালী ব্যাংক তার জন্মের পর থেকে সবচেয়ে বেশি ইনকাম করছে এবার, সুতরাং সে ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে। যদিও ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার অভ্যাসটা কম রূপালী ব্যাংকের, একবার সম্ভবত 2% দিয়েছে, এবং এটা সবসময় বি ক্যাটাগরিতে ছিল। এবং 1986 সালে রূপালী ব্যাংক পুঁজিবাজারে লিস্টেড, 1986 সালে। আর এটার 90% শেয়ারই কিন্তু গভর্নমেন্টের কাছে। সুতরাং এখন যে ক্রাইটেরিয়া, আমি গত 5-6 দিন আগে প্রথম আলোতে দেখলাম যে যেসব রূপালী ব্যাংকের কিন্তু যাদের লোন বেশি 20%-এর উপরে যাদের ঋণ মানে খেলাফি ঋণ আছে তারা দিতে পারবে না, না 10% এরকম, যাই হোক আমি মুহূর্তে মাথায় নেই, মানে যা তারা দিতে পারবে না। রূপালী ব্যাংকের কিন্তু 37% আছে, 36 বা 37। কিন্তু যখন প্রথম আলোতে লিস্ট আসছে কারা কারা এবার ডিভিডেন্ড দিতে পারবে না, ওইখানে কিন্তু রূপালী ব্যাংক ছিল না। কারণ এখানে গভর্নমেন্টের একটা ব্যাপার থাকতে পারে, তো সেদিক বিবেচনা করে হয়তো এই ডিভিডেন্ড ঘোষণা করতে পারে খুব সহজ। যেহেতু ডিসেম্বর ক্লোজিং স্টক, রূপালী ব্যাংক ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। খুব বেশি ডিভিডেন্ড দিবে সেটা আশা করা যায় না, কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করলে সেটাকে কেন্দ্র করে শেয়ার সংখ্যা খুব কম, এবং যতটুকু স্মার্ট মানি কালেকশন করার সেটা কালেকশান হয়ে গেছে। এই শেয়ারটা কিন্তু প্রতিদিন 10 পয়সা 20 পয়সা করে করে পড়তে পড়তে এখানে আসছে, অথচ ইন্ডেক্স কিন্তু সর্বোচ্চ লেভেলে পড়ছে, কিন্তু শেয়ারটা ওইভাবে পড়ে নাই। যারা এখানে একেবারে লসে আছেন তারা 8-9% লসে আছেন, আর 8-9% লস পুঁজিবাজারে ট্রেডিং শেয়ারের ক্ষেত্রে এটা কোনো লস নয়, এটাও মাথায় রাখতে হবে। তো শেয়ারটার এখন প্রাইস যেখানে আছে, গত 5-6-7 বছরের মধ্যে হিস্টোরিক্যাল কম দামে প্রাইস আছে। গত 6-7 বছরের মধ্যে সবচেয়ে কম দামে রূপালী ব্যাংক আছে। এই শেয়ারটাতে এখন যেটা করতে হবে আপনাদেরকে, যারা নতুন করে এন্ট্রি নিতে চাচ্ছেন একটু অবজারভেশনে রাখতে হবে, এবারে যারা করবেন তারাও একটু অবজারভেশনে রাখতে হবে। ওই যে মিডল্যান্ড ব্যাংক আছে না, এই মিডল্যান্ড ব্যাংক এর মতো একটা আচরণ তাকে সহসায় করতে হবে, তারপরে আপনারা নতুন করে চিন্তা ভাবনা করতে পারেন। এবং খুব সহসায় আমি আশা করি এই স্টকটা
ভালো করার সম্ভাবনা আছে। এরপর যে রূপালী লাইফ, ওই গ্রুপে ব্যাংকের মানে রূপালী গ্রুপ যখন বাড়ে তখন রূপালী লাইফ, রূপালী ইন্স্যুরেন্স এবং রূপালী ব্যাংক এই তিনটে সাইডে কিন্তু বাড়ে। যদিও রূপালী লাইফ তার সাপোর্ট জোন ব্রেক করে ফেলছে, কিন্তু নিচে ভলিউমটা খুব কম, উপরে উইকটাও ভালো। তো আশা করা যায় যে রূপালী লাইফ এখান থেকে ব্রেক করে উপরে যাইতে পারে, সম্ভাবনা বেশি, কারণ এখানে ভলিউমটা কম, কেউ শেয়ারটা এখন আর সেল দিতে চাচ্ছে না রূপালী লাইফ। আশা করা যাচ্ছে যে রূপালী লাইফ এখান থেকে বাড়তে পারে, যদিও তার সাপোর্ট জন্য অনেক আগেই সে ভেঙে ফেলছে, কিন্তু আমি মনে করি যে সে এখান থেকে ভালো কিছু করতে পারে। প্রিভিয়াস ডেগুলোতে দেখা গেছে সে এইরকম লেভেল থেকেই কিন্তু প্রাইস আপ করছে। যমুনা ব্যাংক ভালো স্টক, ডিভিডেন্ড বেজ স্টক, খুবই স্ট্রং একটা স্টক। প্রাইসটা যতটুকু বাড়ার কথা ততটুকু বাড়ে নাই। ডিভিডেন্ডকে কেন্দ্র করে কেউ যদি এই স্টকটাতে এন্ট্রি নিতে চাচ্ছেন সে ভালো করতে পারেন, কারণ তার ভালো একটা ডিভিডেন্ড আসবে বলে মনে করি আমি যমুনা ব্যাংকে। এবং এখান থেকে কিন্তু অনেকে ট্রেড করে ভালো পয়সা আর্নিংস করেছেন। আমিও যখন প্রথম দিকে যাদের সাথে পরিচয় হয়েছে আমার, তাদেরকে আমি এই শেয়ারটা কিনেছিলাম এবং তারা ভালো এখান থেকে প্রফিট করছে। আমার জানার মতে তারা ভালো প্রফিট করছে এখান থেকে যমুনা ব্যাংক থেকে। এখন যে শেয়ারটার প্রাইস যেখানে আছে এখান থেকে আপ ট্রেন্ডে মার্কেট ভালো হলে কিন্তু এই শেয়ারগুলো এখানে কোনো দিন থাকতো না। এখন মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে নেই সেই কারণে হয়তো শেয়ারটা এখানে আছে। তবে ডিভিডেন্ডকে কেন্দ্র করে যারা শেয়ারটাতে এন্ট্রি নিতে চাচ্ছেন তারা আগামী দিনে ভালো করবেন বলে আমি মনে করি। রিস্ক ফ্রি একটা স্টক এমটিবি, টোটালি রিস্ক ফ্রি একটা স্টক, একটু ডাউন ট্রেন্ডে আছে, একটা ওয়ার্কিং ডেজ দেখবেন। আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট টেক করার সম্ভাবনা আছে। মার্কেটে যখন মানি ফ্লো আসবে, ব্যাংকের বিশেষ করে ব্যাংক সেক্টরে যখন মানি ফ্লো আসবে তখন এমটিবি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ভালো করবে। তার ইপিএস, নেট অপারেটিং সব কিছুই পজিটিভ, পিটা খুব কম, ডিভিডেন্ড পলিসি খুবই ভালো, সব কিছু ঠিক আছে, ফান্ডামেন্টাল শেয়ার এমটিবি। সুতরাং এখানে ভালো, এবং সে সাপোর্ট জোনে অনেক স্ট্রং একটা সাপোর্ট জোনে এই মুহূর্তে অবস্থান করতেছে। যদিও তার ফ্লোটা নিচের দিকে, কিন্তু সর্বশেষ ওয়ার্কিং ডেজে সে লাল ক্যান্ডেল করলে উপরে তার ভলিউম কিন্তু সবুজ, তার মানে বায়ার অ্যাক্টিভ ছিল এই স্টকটাতে সর্বশেষ ওয়ার্কিং ডেজে। ইউনিয়ন ইন্স্যুরেন্স সেক্টর একটা ডিসেম্বর ক্লোজিং স্টক, সে তার সাপোর্ট জোন ভেঙে এবং ভলিউম করে করে উপরে যাচ্ছে সে, এবং সে আগের যে রেসিস্টেন্স আছে সেটাকে ব্রেক করে উপরে চলে ক্লোজ করছে। এটা সে, যদিও আপনারা পাশে একটা লাল ক্যান্ডেল দেখতেছেন উপরে, কিন্তু এবার যে করছে সেটা সে ক্লোজ করছে এখানে, তার মানে এখান পর্যন্ত স্মার্ট মানি শেয়ারগুলো কালেকশন করে নিয়ে গেছে। গন্তব্য উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, মানে ইউনিয়ন ইন্স্যুরেন্সের উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তার ভলিউম দেখে মনে হচ্ছে, যদিও প্রিভিয়াস ডেগুলোতে সে যে ভলিউম করছে সে ভলিউম থেকে ব্রেক করে নিয়ে সে চলে আসছে, এবার কিন্তু সে সেটা করে না, এবার সেটাকে ব্রেক করে উপরে চলে গেছে। সে রেসিস্টেন্সকে মানে ইমিডিয়েট যে রেসিস্টেন্স ছিল সেটাকে ব্রেক করে সে উপরে চলে গেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স। এবং এখানে মানি ফ্লো, স্মার্ট মানির একটা বড় রকমের প্রভাব দেখা যাচ্ছে এই শেয়ারটাতে, ইউনিয়ন ইন্স্যুরেন্সে। সুতরাং যারা আসলে খুব দ্রুত ট্রেড করে প্রফিট টেক করার চিন্তা ভাবনা করতে পারেন তারা এই ধরনের স্টক দেখতে পারেন, ইউনিয়ন ইন্স্যুরেন্সের মতো স্টক। ইসলামী ব্যাংক নিউজ ছিল অনেকগুলা এমডিকে কেন্দ্র করে, যার কারণে প্রাইসটা নিচের দিকে ফল করছে। প্রাইসটাও কিন্তু কম না, ভালোই উপরে, মানে ডিভিডেন্ডের সাথে মিল রাখলে কিন্তু প্রাইস কিন্তু কম না। আর ইসলামী ব্যাংকের সমস্যা হচ্ছে ইসলামী ব্যাংকের প্রায় বেশিরভাগ শেয়ারে কিন্তু আসলে স্ট্রাক হয়ে আছে এসালমের কারণে, ওগুলো লেনদেন হচ্ছে না, যার কারণে ইসলামী ব্যাংক কিছুটা আপ হলে ইন্ডেক্সে প্রভাব পড়ে, ইন্ডেক্স পজিটিভ হয়ে যায়। শুধু ইসলামী ব্যাংকে যদি 5% প্রাইস আপ করে দেয় তাতে ইন্ডেক্স কিন্তু 20 পয়েন্টের মতো প্লাস হয়ে যায়। তো এখন যেখানে আছে এখান থেকে প্রাইস আপ হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই জায়গাটাতে কেউ আর এন্ট্রি নেয় নাই, মানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ভয়ে এখানে এন্ট্রি নেয় নাই, এখন এর ভিতরে ঘোরাঘুরি করবে। প্রাইসটা কিন্তু 46 টাকা যাইতে খুবই খবর আছে, 46 টাকায় যাবে কিনা সন্দেহ আছে, কারণ হচ্ছে 46 টাকা অনেকে স্টক হয়ে আছেন, 46 থেকে 50 টাকার ভিতরে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী ইসলামী ব্যাংকে মানে হয়ে আছেন, আটকা আছেন। কিন্তু এখন যেখানে আছে এইখানে যদি কেউ এন্ট্রি নেয় তাহলে সে ভালো করবে, কারণ প্রাইসটা পড়ে আছে, এখন এর ভিতরে কেউ নেয় নাই এন্ট্রি, ক্ষুদ্র বিনিয়োগকারীরা তারা অবজারভেশন রাখছে, বোঝাই যাচ্ছে, ভলিউমও হয় নাই, তো এটা আসলে ইচ্ছে করে করে নিয়েছে, ফলানো হয়েছে। এখন কেউ এখানে যদি এন্ট্রি নেয় সে মোটামুটি নিশ্চিত করে বলা যায় সে প্রফিট করার সম্ভাবনা আছে এখন। তবে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে। আর কোনো স্টক আছে কিনা, এই 6টা স্টক নিয়ে আমি আলোচনা করলাম। আপনারা এই 6টা স্টকে যারা নতুন করে এন্ট্রি নিলে আগামী দিনে এই স্টকগুলো থেকে ভালো একটা প্রফিট টেক করার সম্ভাবনা আছে।
ইসলামী ব্যাংক ডিসেম্বর ক্লোজিং, ইউনিয়ন ইন্স্যুরেন্স ডিসেম্বর ক্লোজিং, এমটিবি ডিসেম্বর ক্লোজিং, যমুনা ব্যাংক ডিসেম্বর ক্লোজিং, রূপালী ল্যাব ডিসেম্বর, রূপালী ব্যাংক ডিসেম্বর, মিডল্যান্ড ব্যাংক ডিসেম্বর। সমস্ত স্টকে রূপালী ইন্স্যুরেন্স সম্ভবত, রূপালী ল্যাব সম্ভবত ডিসেম্বর ক্লোজিং, কারণ ইন্স্যুরেন্স, ফিনান্স এবং ব্যাংক ডিসেম্বর ক্লোজিং। আপনি দেখে নেবেন প্রত্যেকটা স্টকে ডিসেম্বর ক্লোজিং, প্রত্যেকটারই ডিভিডেন্ড আসবে আগামী দিনে। এটাকে কেন্দ্র করে, বিষয়কে কেন্দ্র করে প্রাইসটা আপ হতে পারে এবং আগামী দিনে শেয়ারগুলো ভালো করার সম্ভাবনা আছে। বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্বে করবেন, এর জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয়। আপনারা আপনাদের নিজ দায়িত্বে বাই সেলগুলো সম্পূর্ণ করবেন। আমার কথার উপর ভিত্তি করে কেউ কোনো শেয়ার বাই করবেন না এবং সেল করবেন না। আর যারা পোর্টফোলিও ম্যানেজ এবং স্টক সাজেশন নিতে চাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।